আচ্ছা, ছুটি কাটাতে তো আমরা সবাই ভালোবাসি, তাই না? নতুন জায়গায় যাওয়া, ছবি তোলা, সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করা। কিন্তু কখনো কি এমন মনে হয়েছে যে কিছু কিছু ভ্রমণ আসলে এর চেয়েও অনেক বেশি কিছু? মানে এমন একটা ভ্রমণ যা আমাদের ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়ে যায়, বদলে দেয়? মানে একটা সাধারণ ছুটি কি সত্যি একজন মানুষকে বদলে দিতে পারে, তার পরিচয়টাকেই পাল্টে দিতে পারে? বেশ বড় একটা প্রশ্ন, তাই না? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে দেখা যাক। শুরুতেই চলুন এমিলির গল্পটা একটু দেখি। ভ্রমণের আগে এমিলি নিজের মনটাকে আঁকতেন একটা বন্ধ কালো বাক্সের মতো করে। কিন্তু তারপর তিনি ইসরায়েল আর ফিলিস্তিনে একটা ট্রিপে যান, আর ফিরে আসার পর তিনি আঁকলেন একটা খোলা হৃদয়। মানে শুধু ছবি দুটো দেখলেই বোঝা যায় কি অসম্ভব একটা পরিবর্তন। ভয় থেকে বেরিয়ে এসে নিজেকে মেলে ধরার এক অসাধারণ গল্প এটা। তাহলে ব্যাপারটা আসলে কি? এটা কিন্তু শুধু সুভেনিয়ার কেনা বা সুন্দর ছবি তোলার বিষয় না। আমরা এমন এক ধরনের ভ্রমণের কথা বলছি যা এতটাই শক্তিশালী যে তা আমাদের জীবনের গল্পটাকেই নতুন করে লেখার ক্ষমতা রাখে। আর ঠিক এই জিনিসটাই কিন্তু গবেষকদেরও নজর কেড়েছে। তো এই যে বিশেষ ধরনের ভ্রমণ, এর কি কোনো নাম আছে? হ্যাঁ, গবেষকরা একে একটা নাম দিয়েছেন। তারা এটাকে বলেন রূপান্তরকারী পর্যটন বা ট্রান্সফরমেটিভ ট্যুরিজম। সহজ করে বললে, রূপান্তরকারী পর্যটন হলো এমন একটা প্রসেস যেখানে একজন পর্যটক শুধু বাইরে ঘুরতে যান না, তার ভেতরেও একটা যাত্রা চলে। এই যাত্রাটা তাকে তার কমফোর্ট জোনের বাইরে ঠেলে দেয়, নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শেখায়, আর সবশেষে তার জীবনে একটা পজিটিভ, দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসে। আচ্ছা, এখন প্রশ্ন আসতেই পারে যে এই যে জীবন বদলে দেওয়ার মতো ভ্রমণ, এর পেছনে কি কোনো বিজ্ঞান আছে, নাকি পুরোটাই কাকতালীয়? গবেষকরা বলছেন না, এর পেছনে একটা বিজ্ঞান আছে। তারা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কও তৈরি করেছেন যা অনেকটা একটা বলা যেতে পারে পরিবর্তনের রেসিপির মতো। এই রেসিপিটার মূলে যে থিওরিটা আছে তার নাম হলো ইন্টারঅ্যাকশন রিচুয়াল চেঞ্জ থিওরি। হ্যাঁ, আমি জানি নামটা শুনতে একটু খটমট লাগছে, কিন্তু এর ভেতরের আইডিয়াটা কিন্তু খুবই সহজ। এই থিওরিটা মূলত ব্যাখ্যা করে যে কিভাবে কিছু শক্তিশালী সামাজিক মেলামেশা বা ইন্টারঅ্যাকশন একজন মানুষের মধ্যে গভীর পরিবর্তন নিয়ে আসতে পারে। এই থিওরি অনুযায়ী এই পরিবর্তনের জন্য 4টে মূল উপাদান দরকার। 1. গ্রুপ অ্যাসেম্বলি, মানে কয়েকজন মানুষ একসাথে এক জায়গায় জড়ো হওয়া। 2. বাইরের লোকদের জন্য বাধা, মানে দলটা নিজেদেরকে একটু আলাদা বা স্পেশাল ভাবে। 3 নম্বর হলো পারস্পরিক মনোযোগ, মানে দলের সবার ফোকাস যখন একটাই জিনিসের উপর থাকে। আর সবশেষে 4 নম্বর একটা সাধারণ মেজাজ, মানে একটা কমন ইমোশন যা পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়ে। যখন এই 4টে উপাদান ঠিকঠাকভাবে একসাথে মেশে, তখন একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয়। গবেষকরা একে বলেন কালেকটিভ এফারভেসেন্স। এটা আসলে কি? এটা হলো কোনো একটা সামাজিক অনুষ্ঠানে একসাথে অংশ নেওয়ার ফলে যে একটা সম্মিলিত আনন্দ বা একাত্মতার অনুভূতি তৈরি হয়, ঠিক সেটাই। আর এটাই কিন্তু পরিবর্তনের আসল ইঞ্জিন। তো এই কালেকটিভ এফারভেসেন্সের ফলাফল কি দাঁড়ায়? মূলত 4টে জিনিস হয়। দলের মধ্যে সলিডারিটি বা সংহতি বাড়ে, প্রত্যেকে ব্যক্তিগতভাবে একটা ইমোশনাল এনার্জি বা মানসিক শক্তি পায়, কিছু নতুন প্রতীক তৈরি হয়, আর সবথেকে গুরুত্বপূর্ণ, নৈতিকতার একটা নতুন মানদণ্ড তৈরি হয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তবে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। এই পুরো আইডিয়াটাকে বাস্তবে দেখতে হলে আমাদের কিছু মানুষের গল্প শুনতে হবে। তাদের গল্পগুলোই এই থিওরিটাকে জীবন্ত করে তুলবে। প্রথমেই আসি ফেলিসিয়ার কথায়। ফেলিসিয়া একজন 60 বছর বয়সী অধ্যাপক, যিনি পোল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। তার এই পরিবর্তনটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় তার আঁকা ছবিগুলো দেখলে। দেখুন, ভ্রমণের আগে ফেলিসিয়া নিজেকে ভাবতেন একজন গর্বিত বিশ্ব পর্যটক হিসেবে, কিন্তু পোল্যান্ড থেকে ঘুরে আসার পর তার আঁকা ছবিতে দেখা যাচ্ছে একজন শোকাহত মানুষকে, যিনি বুঝতে পারছেন যে স্বাধীনতা তিনি এমনি এমনি পেয়ে গেছেন, তার জন্য একটা গোটা প্রজন্মকে প্রাণ দিতে হয়েছে। ছবিতে তিনি একটা লাইনও লিখেছিলেন যেটা পড়লে গায়ে কাটা দেয়। তিনি লিখেছেন, আমি এমন এক দুনিয়া সম্পর্কে কিছুই জানি না যা আমার ধরে নেওয়া স্বাধীনতার জন্য মরেছে। ভাবুন একবার, এই একটা বাক্যই কিন্তু তার পুরো দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনটা বলে দিচ্ছে। এই যে আমরা একটু আগে থিওরিতে নৈতিকতার নতুন মানদণ্ড তৈরির কথা বলছিলাম, এটা কিন্তু তারই একটা নিখুঁত উদাহরণ। ফেলিসিয়ার এই ব্যক্তিগত উপলব্ধি তাকে একটা সম্পূর্ণ নতুন নৈতিক অবস্থানে নিয়ে গেছে। আচ্ছা, ফেলিসিয়ার পর এবার আসি ডিনার গল্পে। ডিনা 37 বছর বয়সী একজন লাইফ কোচ। তার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় একটা ভ্রমণ শুধু তার দৃষ্টিভঙ্গি নয়, তার পুরো কেরিয়ারটাই বদলে দিয়েছিল। তার ছবি দুটো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভ্রমণের আগে ডিনা নিজেকে আঁকেন একজন ফিটনেস ট্রেনার হিসেবে, যার মনে ভ্রমণ নিয়ে বেশ দ্বিধা,
আর ভ্রমণের পরের ছবিটা, সেখানে তার হাতে গিটার আর তিনি তার পরের অ্যাডভেঞ্চারের জন্য একদম তৈরি। এই ছবিটা তার পরিচয় আর জীবনযাত্রার এক বিশাল পরিবর্তনের প্রতীক, তাই না? ছবিতে যে সংলাপগুলো আছে সেগুলো আরও মজার। তার মানসিকতা আমি আর জীবনেও এরকম ট্রিপে যাব না থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে দাঁড়িয়েছে আমি আবার ফিরে যাওয়ার জন্য তর সইতে পারছি না। ডিনার এই জার্নিটা আমাদের কি দেখায়? এটা দেখায় কিভাবে ওই যে মানসিক শক্তি বা ইমোশনাল এনার্জির কথা বলছিলাম, সেটা বাস্তব জীবনে অ্যাকশন নেওয়ার জন্য জ্বালানির মতো কাজ করতে পারে। এই শক্তিটাই তাকে তার পুরনো চাকরিটা ছেড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করার সাহস জুগিয়েছিল। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভ্রমণ তো শেষ হলো, বাড়িও ফেরা হলো, তারপর কি হয়? এই পরিবর্তনটা কি ছুটির সঙ্গেই শেষ হয়ে যায়? উত্তরটা হলো একদমই না। এই যেমন সোফিয়ার আঁকা ছবিটা দেখুন, তিনি সংযুক্ত আরব আমিরাত ঘুরে এসে তার অভিজ্ঞতাগুলো খুব আগ্রহ নিয়ে এক বন্ধুকে বলছেন। দেখা গেছে যারা এই ধরনের রূপান্তরের মধ্যে দিয়ে যান তাদের মধ্যে একটা তীব্র ইচ্ছা কাজ করে, আর সেটা হলো নিজের গল্পটা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা। আর এটাই কিন্তু এই পুরো প্রক্রিয়ার শেষ ধাপ এবং চূড়ান্ত ফলাফল। এই রূপান্তরিত পর্যটকরা প্রায়ই একজন গল্পকার হয়ে ওঠেন। তারা তাদের নিজেদের কমিউনিটিতে পরিবর্তনের দূত হিসেবে কাজ করেন। মানে তাদের যে ব্যক্তিগত পরিবর্তনটা হয়েছিল সেটা তখন একটা সামাজিক পরিবর্তনের রূপ নেয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কি হবে যদি আমরা ভ্রমণকে শুধু নতুন জায়গা দেখার উপায় হিসেবে না দেখি? কি হবে যদি ভ্রমণের আসল উদ্দেশ্য হয় পৃথিবীতে আমাদের জীবনযাপনের পদ্ধতিটাকেই বদলে দেওয়া? একবার ভেবে দেখুন তো।